হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে ইন্ডিয়ান পলিটির এম লক্ষ্মীকান্তের অধ্যায় 5 অর্থাৎ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি নিয়ে আলোচনা করব। ভিডিওতে এম লক্ষ্মীকান্তের প্রত্যেকটি লাইন বাই লাইন আলোচনা করা হবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই অধ্যায় সম্পর্কে সম্পূর্ণ সম্যক ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং তোমরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের রিকোয়ারমেন্টগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো শুরু করা যাক ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। যুক্তরাজ্য এবং তার এলাকা। আর্টিকেল 1 to 4 আন্ডার পার্ট 1 অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। আমাদের সংবিধানের আর্টিকেল 1 থেকে 4 যেটা পার্ট 1 এর মধ্যে রয়েছে সেখানে কিন্তু ডিলস উইথ দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, সেখানে যুক্তরাজ্য এবং তার এলাকা সম্বন্ধে আলোচনা করা আছে। এখানে কি বলা আছে? ইউনিয়ন অফ স্টেটস। আর্টিকেল 1 describes India, that is Bharat, as a union of states rather than a federation of state. This provision deals with two things. এখানে আর্টিকেল 1 এ বলা রয়েছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। ইন্ডিয়া এবং ভারত দুটো শব্দই ব্যবহার করা হয়েছে এবং ইউনিয়ন অফ স্টেটস বলা রয়েছে। ভারতকে ইউনিয়ন অফ স্টেট বলা হয়েছে, ফেডারেশন অফ স্টেট বলা হয়নি। দিস প্রভিশন ডিলস উইথ টু থিংস। ওয়ান, নেম অফ দ্য কান্ট্রি। এখান থেকে আমরা দেশের নাম জানতে পারি। অ্যান্ড টাইপ অফ পলিটি, শাসন ব্যবস্থার প্রকৃতি জানতে পারি। There was no unanimity in the Constituent Assembly with regard to the name of the country. Some members suggested the traditional name Bharat, while others advocated the modern name India. Hence, the Constituent Assembly had to adopt a mix of both. India, that is Bharat. সংবিধান সভায় দেশের নাম কি রাখা হবে সেটা নিয়ে একমত হওয়া যাচ্ছিল না, তাই ভারত এবং ইন্ডিয়া দুটো শব্দই সংবিধানে রাখা হয়েছে। এখানে বর্ণনা করা হয় ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। আর্টিকেল 1 এভাবেই বর্ণনা করা আছে। দ্বিতীয়ত, দ্য কান্ট্রি ইজ ডিসক্রাইবড অ্যাজ ইউনিয়ন অলদো ইট কনস্টিটিউশন ইজ ফেডারেল ইন স্ট্রাকচার। ভারতকে ইউনিয়ন হিসেবে বর্ণনা করা হয়েছে, যদিও সংবিধানে আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলা আছে। অ্যাকর্ডিং টু ডক্টর বি.আর. আম্বেদকর, দ্য ফ্রেজ ইউনিয়ন অফ স্টেট হ্যাজ বিন প্রেফার্ড টু ফেডারেশন অফ স্টেট ফর টু রিজন। আমাদের সংবিধানে ইউনিয়ন অফ স্টেট বলা হয়েছে, ফেডারেশন অফ স্টেট বলা হয়নি। তার দুটি কারণ রয়েছে ডক্টর বি.আর. আম্বেদকরের মতে। প্রথমত, the Indian Federation is not the result of an agreement among the state like the American Federation. আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো ভারতীয় যুক্তরাষ্ট্রের যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলি কোনো চুক্তির ভিত্তিতে আমাদের দেশ গঠন করেনি। আমাদের যে 28টি রাজ্য আছে বর্তমানে, সেগুলি কোনো চুক্তির ভিত্তিতে আমাদের দেশ তৈরি হয়নি, যেরকম হয়েছে আমেরিকার ক্ষেত্রে। দ্বিতীয়ত, the states have no rights to secede from the federation. The federation is an union because it is indestructible. দ্বিতীয়ত, আমাদের দেশের কোনো রাজ্যের দেশ থেকে বাইরে বেরিয়ে যাওয়ার অধিকার নেই। ইনডিস্ট্রাক্টেবল, অখণ্ড ভারত। সেই জন্যই আমরা ফেডারেশনের বদলে, যুক্তরাজ্যের বদলে ইউনিয়ন কথাটা ব্যবহার করেছি। The country is an integral whole and divided into the different states only for the convenience of administration. আমাদের দেশ এক এবং অখণ্ড, এবং এটাকে শুধুমাত্র শাসন ব্যবস্থার সাহায্যের জন্য বিভিন্ন রাজ্যে ভাগ করা হয়েছে। According to Article 1, the territory of India can be classified into 3 categories. আর্টিকেল 1 অনুসারে ভারতের এলাকাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, টেরিটরিজ অফ দ্য স্টেটস,
রাজ্যের এলাকা, ইউনিয়ন টেরিটরিজ বা কেন্দ্রশাসিত অঞ্চল, এবং টেরিটরিজ দ্যাট মে বি অ্যাকোয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাট এনি টাইম, যে এলাকা ভারত সরকার দ্বারা অধিকৃত হবে যে কোনো সময়। এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে। The name of the states and union territories and their territorial extent are mentioned in the first schedule of the Constitution. ফার্স্ট শিডিউলে বর্ণনা করা রয়েছে ভারতের যে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেগুলি। অ্যাট প্রেজেন্ট দেয়ার আর 29 states and 7 union territories. এটা যেহেতু 50 এডিশন, তখন জম্মু কাশ্মীর ভাগ হয়ে দুটো ইউনিয়ন টেরিটরি হয়নি, এবং সেজন্য এখানে 29 করা আছে। এটা বর্তমানে 28 এবং 9টা ইউনিয়ন টেরিটরিজ। দ্য প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন pertaining to the states are applicable to all the states except Jammu and Kashmir. বর্তমানে এটা অ্যাপ্লিকেবল নয়, সমস্ত রাজ্যের জন্যই অ্যাপ্লিকেবল। However, the special provision under part 21 applicable to the states of Maharashtra, Gujarat, Nagaland, Assam, Manipur, Andhra Pradesh, Telangana, Sikkim, Mizoram, Arunachal Pradesh, Goa and Karnataka, এই রাজ্যগুলির জন্য কিছু বিশেষ ছাড় দেওয়া রয়েছে, বিশেষ এলাকাভুক্ত অঞ্চলগুলি। এছাড়া দ্য 5th and 6th schedule contain separate provision with respect to the administration of scheduled areas and tribal areas within the states. পঞ্চম এবং ষষ্ঠ শিডিউলে কিছু বিশেষ এলাকা যেগুলো শিডিউল এরিয়া এবং ট্রাইবাল এরিয়ার হিসেবে ভাগ করা রয়েছে রাজ্যের মধ্যেই। নোটেবলি দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ইজ আ ওয়াইডার এক্সপ্রেশন দ্যান ইউনিয়ন অফ ইন্ডিয়া। টেরিটরি অফ ইন্ডিয়া বা ভারতের এলাকা এবং ইউনিয়ন অফ এলাকা, ভারতের যুক্তরাজ্য যেগুলো, সেই দুটো ধারণার মধ্যে তফাৎ রয়েছে। কারণ দ্য ল্যাটার ইনক্লুডস অনলি স্টেটস, অর্থাৎ ইউনিয়ন অফ ইন্ডিয়া বলতে শুধুমাত্র ভারতের রাজ্যগুলিকে বোঝায়, while the former includes not only the states but also union territories and territories that may be acquired by government of India at any future time. Territory of India বলতে রাজ্য, ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভবিষ্যতে সরকার দ্বারা, ভারত সরকার দ্বারা অধিকৃত যে কোনো এলাকা, সেটা টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে পড়ে। সুতরাং টেরিটরি অফ ইন্ডিয়া একটা অনেক বৃহৎ ধারণা ইউনিয়ন অফ ইন্ডিয়ার থেকে। ইউনিয়ন অফ ইন্ডিয়া বলতে শুধুমাত্র রাজ্যগুলিকে বোঝায়, টেরিটরি অফ ইন্ডিয়া বলতে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং পরবর্তীকালে যে সমস্ত এলাকা দখল করা হতে পারে সেগুলিকেও বোঝায়। Being a sovereign state, India can acquire foreign territories according to the modes recognized by international law. একটি সার্বভৌম দেশ হিসেবে আন্তর্জাতিক আইন অনুসারে তিনটি পদ্ধতিতে ভারতবর্ষের মধ্যে এলাকা সংযুক্ত হতে পারে। তিনটি পদ্ধতি কী কী মনে রাখতে হবে? সেশন বা সমর্পণ বা ছেড়ে দেওয়া, যেগুলো কীভাবে হতে পারে? ট্রিটির মাধ্যমে হতে পারে, চুক্তির মাধ্যমে, পারচেজ করা যেতে পারে, গিফট পেতে পারে, লিজ নেওয়া হতে পারে, বা গণভোট বা প্লেবিসাইড এর মাধ্যমে সেশন হতে পারে বা সমর্পণ হতে পারে। এছাড়া হতে পারে কি অকুপেশন বা অধিকার করা, either occupied by a recognized ruler, unoccupied by a recognized ruler, যেমনটা হয়েছিল সিকিমের ক্ষেত্রে, সেটা হতে পারে অকুপেশনের মাধ্যমে। কনকোয়েস্ট, অধিকার করা, কনকোয়েস্ট অর সাবজুডেশন, এটা হতে পারে আরেকটা মাধ্যমে। এই তিনটি পদ্ধতিতে কিন্তু ভারতবর্ষের মধ্যে বিভিন্ন এলাকা আসতে পারে। ফর এক্সাম্পল, ইন্ডিয়া অ্যাকোয়ার্ড সেভারাল ফরেন টেরিটরিজ সাচ এজ দাদরা নগর হাভেলি, গোয়া, দমন অ্যান্ড দিউ, পুডুচেরি অ্যান্ড সিকিম সিন্স দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। The acquisition of these territories are discussed later in this chapter.
এই সমস্ত এলাকাগুলো ভারতবর্ষের মধ্যে পরবর্তীকালে অন্তর্ভুক্ত হয়েছে, সংবিধান তৈরির পরে অন্তর্ভুক্ত হয়েছে এবং অধ্যায়ের শেষে এগুলো আলোচনা করা আছে। আর্টিকেল 2-তে বলা রয়েছে, আর্টিকেল 2 empowers the parliament to admit into the Union of India or establish new state on such terms and conditions as it think fit. আর্টিকেল 2-তে পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া রয়েছে এরা নতুন রাজ্য ভারতীয় যুক্তরাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে এবং এক্ষেত্রে দুটি জিনিস গুরুত্বপূর্ণ, দ্য পাওয়ার টু অ্যাডমিট ইনটু দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া নিউ স্টেটস অ্যান্ড দ্য পাওয়ার টু এস্টাবলিশ নিউ স্টেট। দুটোর মধ্যে কী তফাৎ রয়েছে? দ্য ফার্স্ট রেফার টু দ্য অ্যাডমিশন অফ স্টেট হুইচ আর অলরেডি ইন এক্সিস্টেন্স, যেটা বর্তমানে এক্সিস্ট করছে রয়েছে সেই রাজ্যগুলিকে নতুনভাবে বাউন্ডারি রিঅর্গানাইজ করা। while the second refers to the establishment of state which were not in existence before, যেটা আগে কোনো এক্সিস্টেন্সের মধ্যে ছিল না সেই রাজ্যকে আনা, সেটা কিন্তু এই দুটোর মধ্যে পড়ছে, অর্থাৎ আর্টিকেল 2 এর মধ্যে পড়ছে। নোটেবলি আর্টিকেল 2 রিলেট to the admission or establishment of new state that are not part of Union of India, অর্থাৎ আর্টিকেল 2 এর মূল যে অংশ সেটা হলো যে এলাকাটা বর্তমানে ভারতীয় যুক্তরাজ্যের মধ্যে নেই সেই এলাকা এনে নতুন রাজ্য তৈরি করা, সেটা কিন্তু পড়ছে আর্টিকেল 2 এর মধ্যে, এটা মনে রাখতে হবে। এবং আর্টিকেল 3 এর মধ্যে কি পড়ছে? অন দ্য আদার হ্যান্ড রিলেট টু দ্য ফরমেশন অর চেঞ্জেস ইন দ্য এক্সিস্টিং স্টেটস অফ দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, অর্থাৎ আর্টিকেল 2 যে রাজ্যগুলো বর্তমানে এক্সিস্ট করছে সেইগুলোর নতুনভাবে ফরমেশন, বাউন্ডারি অল্টারেশন, এইগুলো কিন্তু পড়ছে আর্টিকেল 3 এর মধ্যে। এরপর আমরা দেখব পার্লামেন্টস পাওয়ার টু রিঅর্গানাইজ দ্য স্টেট। পার্লামেন্টকে রাজ্য নতুন রিঅর্গানাইজ করার কী কী ক্ষমতা দেওয়া রয়েছে এবং এটা রয়েছে আর্টিকেল 3-তে। আর্টিকেল 3 অথরাইজেস দ্য পার্লামেন্ট টু এ form a new state by separation of territory from any state or by uniting two or more state or part of state or by uniting any territory to a part of any state, অর্থাৎ নতুন রাজ্য তৈরি করতে পারে, অন্য রাজ্য থেকে কিছু অংশ নিয়ে অথবা দুই বা ততোধিক রাজ্যের বা রাজ্যের এলাকা আলাদা আলাদাভাবে সংযুক্ত করে অথবা কোনো রাজ্যের কোনো এলাকা একত্রিত করে এই পদ্ধতির মাধ্যমে নতুন রাজ্য তৈরি করতে পারে। আর কি করতে পারে? ইনক্রিজ দ্য এরিয়া অফ এনি স্টেট, কোনো রাজ্যের এলাকা বাড়িয়ে দিতে পারে। ডিমিনিশ দ্য এরিয়া অফ এনি স্টেট, রাজ্যের এলাকা ক্ষুদ্র করে দিতে পারে। এটা একটা অন্যটার পরিপূরক, একটা রাজ্যের এলাকা যদি কমিয়ে দেওয়া হয় অন্যটা বাড়বে, অন্যটা বাড়লে একটা কমবে। পরবর্তী কি? অল্টার দ্য বাউন্ডারিজ অফ এনি স্টেট, কোনো রাজ্যের বাউন্ডারিকে পৃথক করতে পারে, কমা বাড়ানো করতে পারে। অল্টার দ্য নেম অফ দ্য স্টেট, কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে পারে। এই সমস্ত ক্ষমতাগুলো পার্লামেন্টকে দিয়েছে আর্টিকেল 3। However, Article 3 lays down two conditions in this regard. দুটো শর্ত আরোপ করে আর্টিকেল 3 এক্ষেত্রে। প্রথম শর্ত কি? A bill contemplating the above changes can be introduced in the parliament only with the prior recommendation of the president. প্রেসিডেন্টের রেকমেন্ডেশন পেলে তবেই কিন্তু এই বিল পার্লামেন্টে উত্থাপিত হবে। And 2, before recommending the bill, the president has to refer the same to the state legislature concerned for expressing its views with a specific period. একটা নির্দিষ্ট টাইমের মধ্যে প্রেসিডেন্ট কিন্তু ওই রাজ্যগুলিকে
রাজ্যগুলিকে জিজ্ঞাসা করতে পারে তাদের ধারণা কি এই ব্যাপারে, ওই নতুন রাজ্য তৈরি, বাউন্ডারি অল্টারেশন বা নাম পরিবর্তন, এই ব্যাপারে সেই রাজ্যগুলি কি বলছে তাদের মতামত নিতে পারে প্রেসিডেন্ট ওই বিলটা রেকমেন্ড করার আগে। প্রথমত প্রেসিডেন্ট এর রেকমেন্ডেশন প্রয়োজন, এবং তারও পূর্বে প্রেসিডেন্ট কিন্তু ওই রাজ্যগুলি থেকে পরামর্শ চাইবে তাদের ধারণা কি এই ব্যাপারে। এরপর দেখব খুব গুরুত্বপূর্ণ, দ্য প্রেসিডেন্ট অর পার্লামেন্ট is not bound by the views of the state legislature and may either accept or reject them. পার্লামেন্ট বা প্রেসিডেন্ট কেউ কিন্তু ওই রাজ্য এ ব্যাপারে কি ভাবছে সেই ধারণাটা নেওয়া বাধ্যতামূলক নয়, তাদের কাছে বাধ্যতামূলক নয়। রাজ্য যদি এ ব্যাপারে রাজি নাও থাকে তাহলে কিন্তু পার্লামেন্টের পুরো ক্ষমতা রয়েছে নতুন রাজ্য তৈরি, বাউন্ডারি অল্টারেশন এ সমস্ত করার পুরোপুরি ক্ষমতা রয়েছে পার্লামেন্টের, এবং প্রেসিডেন্টেরও ক্ষমতা রয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যদিও রাজ্যগুলিকে জিজ্ঞাসা করা হয় কিন্তু তাদের ধারণাটা বাধ্যতামূলক নয় যে তাদের ধারণাটা নিতেই হবে। এক্ষেত্রে পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট যা বলবে সেটাই শেষ কথা। ইন কেস অফ আ ইউনিয়ন টেরিটরি, no reference need to be made the concerned legislature to ascertain its views, and the parliament can itself take any decision as it deems fit. ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে তাদের কি ধারণা সেটা গ্রহণ করার বা জিজ্ঞাসা করার কোনো প্রভিশন কিন্তু সংবিধানে দেয়া নেই। পার্লামেন্ট যা ভালো মনে করবে তাই করতে পারে। এখানে একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইন আদার ওয়ার্ড দ্য পার্লামেন্ট ক্যান redraw the political map of India according to its will. পার্লামেন্ট কিন্তু নিজের ইচ্ছা মতো, নিজের ইচ্ছা অনুসারে ভারতের যে রাজনৈতিক মানচিত্র তা নতুন করে আঁকতে পারে পার্লামেন্ট নিজের ইচ্ছা মতো। কারণ এক্ষেত্রে রাজ্যের দেওয়া প্রপোজাল তাদের কাছে বাধ্যতামূলক নয়, তারা ইচ্ছা মতো কিন্তু রাজ্যের বাউন্ডারি পরিবর্তন, নাম পরিবর্তন এই সমস্ত কিন্তু করতে পারে, তার ক্ষমতা তাদের সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। এবং সেই জন্য ভারতকে বলা হয় ইন্ডিয়া ইজ রাইটলি ডিসক্রাইবড অ্যাজ অ্যান ইনডাস্ট্রেবল ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেট। অর্থাৎ ইউনিয়নকে কিন্তু ধ্বংস করা যায় না, কিন্তু স্টেটকে ধ্বংস অর্থে রিঅর্গানাইজ করা যায়, চেঞ্জ করে দেওয়া যায়, কিন্তু ইউনিয়নকে কিছু করা যায় না। ভারতে অখণ্ডতা কথা কিন্তু এখান থেকেই বোঝা যায়। এরপর আমরা চলে আসব আর্টিকেল 4 itself declares that the laws made for admission or establishment of new states and formation of new states and alteration of areas, boundaries or names of existing state are not to be considered as amendment of the constitution under article 368. সুতরাং এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর্টিকেল 368 অনুসারে কিন্তু সংবিধান পরিবর্তন করা হয় না যখন নতুন রাজ্য তৈরি বা সম্পূর্ণ এই রাজ্যের নাম পরিবর্তন, এই সমস্ত বিষয়গুলো এগুলো কিন্তু আর্টিকেল 360 অনুসারে করা হয় না। এটাকে সংবিধান অ্যামেন্ডমেন্ট এটাকে কিন্তু বলা হচ্ছে না, এটা কিন্তু আর্টিকেল 4-এ লেখা রয়েছে। সেই জন্য কি হয়, সিম্পল মেজরিটিতে কিন্তু অর্ডিনারি লেজিসলেটিভ প্রসেসে এই পরিবর্তনটা হয়ে যায়। অর্থাৎ রাজ্যের নাম পরিবর্তন, বাউন্ডারি পরিবর্তন এই সমস্ত বিষয়গুলো কিন্তু সিম্পল মেজরিটিতে পার্লামেন্টে পাশ হয়ে যায় এই সমস্ত বিলগুলো। এর জন্য সংবিধান সংশোধনের বা অ্যামেন্ডমেন্টের কোনো প্রয়োজন কিন্তু পড়ে না, আর্টিকেল 368-এর কোনো প্রয়োজন পড়ে না। এবং এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন উঠে আসছে যে আর্টিকেল 3 অনুসারে তো কোনো রাজ্যের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে খুব সহজে, তার বাউন্ডারি এলাকা পরিবর্তন হতে পারে, এবং কোনো টেরিটরি ইন্ডিয়ার মধ্যে অন্তর্ভুক্তিকরণ হতে পারে। এক্ষেত্রে তাহলে কি বলা হবে যে অলসো দ্য পাওয়ার টু সিসেট ইন্ডিয়ান টেরিটরি টু এ ফরেন টেরিটরি? পার্লামেন্ট কি ভারতের কোনো অংশ অন্য দেশকে দিতে পারে? এটা কি আর্টিকেল 3-এর মধ্যে আসবে?
This question come up for examination before the Supreme Court in a reference made by the President in 1960. 1960 সালে প্রেসিডেন্টের মাধ্যমে এই প্রশ্ন সুপ্রিম কোর্টকে করা হয়। The decision of the central government to cede part of territory known as Berubari Union, West Bengal to Pakistan led to political agitation and controversy and thereby necessitated the presidential reference. এক্ষেত্রে বেরিবারি ইউনিয়ন কেসের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু এসেছিল এবং সেখানে কিন্তু প্রেসিডেন্টকে এই ব্যাপারে বলা হয় সুপ্রিম কোর্টকে বলতে। সেখানে সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং। দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দ্য power of parliament to diminish the area of state under article 3 does not cover cession of India territory to a foreign country. আর্টিকেল 3 এর মাধ্যমে কিন্তু কোনো বিদেশিকে ভারতীয় এলাকা দেওয়া যায় না। হ্যান্স ইন্ডিয়ান টেরিটরি ক্যান বি সিডেড টু এ ফরেন স্টেট। ভারতীয় রাজ্যের কোনো অংশ বিদেশকে দেওয়া যেতে পারে অনলি বাই অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 368। সুতরাং ভারতবর্ষের কোনো এলাকা যদি বিদেশকে অর্পণ করতে হয় সেটা শুধুমাত্র আর্টিকেল 368 অনুযায়ী সংবিধান সংশোধনের মাধ্যমেই হবে। Consequently, the 9th Constitutional Amendment Act 1960 was enacted to transfer the said territory to Pakistan. এবং পরবর্তীকালে দেখা যায় যে পাকিস্তানকে ওই টেরিটরি কিছু অংশ দেওয়ার জন্য অনুমতি দিচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু এই 368 আর্টিকেল ইউজ করার পরেই সেটা সম্ভব হয়। এবং এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো on the other hand, the Supreme Court in 1969 ruled that settlement of a boundary dispute between India and another country does not require a constitutional amendment. বাউন্ডারি ডিসপুটের ক্ষেত্রে কিন্তু কোনো সংবিধান সংশোধন প্রয়োজন নয়। It can be done by executive action as it does not involve cession of Indian territory to a foreign country. এটা কিন্তু একটা এক্সিকিউটিভ অ্যাকশনের মাধ্যমে সম্পন্ন হতে পারে, যেহেতু এখানে বিদেশের হাতে দেশের অংশ তুলে দেওয়ার কোনো ব্যাপার নেই। সুতরাং তিনটে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, আর্টিকেল 3 অনুযায়ী সাধারণভাবে কোনো পার্লামেন্টে রাজ্যের এলাকা অন্তর্ভুক্তিকরণ, রাজ্যের নাম পরিবর্তন এগুলি হতে পারে, বা ভারতবর্ষের মধ্যে কোনো এলাকা সংযুক্তকরণ, অন্য দেশের এলাকা সংযুক্তকরণ সেটা হতে পারে। দ্বিতীয়ত, ভারতের কোনো এলাকা বিদেশকে দেওয়ার আগে আর্টিকেল 360 অনুযায়ী সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্ট করা প্রয়োজন। তৃতীয়ত, ভারত এবং অন্য দেশের মধ্যে যদি কোনো বাউন্ডারি ডিসপুট থাকে সেক্ষেত্রে কোনো সংবিধান সংশোধনের প্রয়োজন নেই, এটা করা যায় এক্সিকিউটিভ অ্যাকশনের মাধ্যমে। এরপরে উদাহরণস্বরূপ দেওয়া আছে একটা অংশ। 2015 সালে 100th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিছু অংশ বিনিময় হয়েছিল, যেটাকে ছিটমহল বিনিময় বলা হয়। ইন্ডিয়া ট্রান্সফার্ড 111 এনক্লেভ টু বাংলাদেশ। বাংলাদেশকে দেয় ভারতের 111টি এনক্লেভ ছিটমহল, এবং বাংলাদেশ ভারতের হাতে তুলে দেয় 51টি অংশ। তো এটি হয়েছিল 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2015 সালে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে কয়েকটি ইনফরমেশন মনে রাখা প্রয়োজন যে ভারত বাংলাদেশ মোট যে বাউন্ডারি রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে সেটা হচ্ছে 4096.7 কিলোমিটার। বিদেশের সাথে যে বাউন্ডারি রয়েছে ভারতের, সেটা বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি কিলোমিটার এলাকা রয়েছে ভারতের সাথে বাংলাদেশের বাউন্ডারি। On 16th May 1974, the agreement between India and Bangladesh concerned the
Demarcation of land boundary and related matters was signed between both the countries to find a solution to complex nature of the border demarcation involved. ভারত বাংলাদেশের ক্ষেত্রে যে সমস্ত ডিসপুট রয়েছে বর্ডারের সমস্যা, সেগুলোর জন্য একটা এগ্রিমেন্ট হয়েছিল 1974 সালে 16ই মে। তো পরবর্তীকালে 2015 সালে 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে এগুলো সলভ করা হয়েছিল। এরপর দেখব ইভলিউশন অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিবর্তন। ইন্টিগ্রেশন অফ প্রিন্সেল স্টেট, প্রিন্সেল স্টেট ভারতে অন্তর্ভুক্তিকরণ। At the time of independence, India comprised two categories of political unit, namely the British provinces and the princely state. ভারত যখন স্বাধীন হয় তখন সেই মুহূর্তে ভারতের রাজ্যগুলিকে, ভারতের অংশ দুটি ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে ব্রিটিশ এলাকা এবং প্রিন্সেল স্টেট, এই দুটি। প্রিন্সেল স্টেট 1947 সালে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট তৈরি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল প্রিন্সেল স্টেটগুলো ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুটির মধ্যে ইন্ডিয়াতে জয়েন করতে পারে, পাকিস্তানে জয়েন করতে পারে, অথবা স্বাধীন থাকতে পারে। এই তিনটে অপশান তাদের কাছে রাখা হয়েছিল। এখানে 552টা প্রিন্সেল স্টেট ছিল সেই সময়, এই নাম্বারটা মনে রাখা প্রয়োজন। 552টা প্রিন্সেল স্টেট ছিল ভারত স্বাধীন হওয়ার সময়। সিচুয়েটেড উইদিন দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অফ ইন্ডিয়া, ভারতের বাউন্ডারির মধ্যে 552টা ছিল। 559 joined India and remaining 3, Hyderabad, Junagadh and Kashmir, refused to join India. 549টা ভারতে যোগ দেয়, কিন্তু তিনটি প্রিন্সেল স্টেট হায়দ্রাবাদ, জুনাগড় এবং কাশ্মীর এরা ভারতে যোগ দিতে অস্বীকার করে। পরবর্তীকালে এরা they were also integrated in India, হায়দ্রাবাদ বাই মিনস অফ পুলিশ অ্যাকশন, হায়দ্রাবাদে পুলিশ অ্যাকশনের মাধ্যমে, জুনাগড়ে রেফারেন্ডামের মাধ্যমে এবং কাশ্মীরে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশনের মাধ্যমে এই তিনটি রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল। In 1950, the Constitution contained a four-fold classification of the state of Indian Union. 1950 সালে সংবিধান অনুযায়ী ভারতীয় রাজ্যগুলি 4টি ভাগে ভাগ ছিল। ভারতীয় ইউনিয়নকে 4টি ভাগে ভাগ করা হয়, পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং পার্ট ডি স্টেট। এই 4টে শ্রেণীতে ভারতের রাজ্যগুলিকে ভাগ করা হয়েছিল। ইন অল দে নাম্বার্ড 29, মোট 29টা ছিল। পার্ট এ স্টেট কম্প্রাইজড 9 erstwhile গভর্নর প্রভিন্স অফ ব্রিটিশ ইন্ডিয়া। পার্ট এর মধ্যে গভর্নর শাসিত অংশ 9টা রাজ্য এর মধ্যে ছিল। পার্ট এর মধ্যে ছিল 9টা গভর্নর শাসিত। পার্ট বি স্টেট consisted of 9 erstwhile princely states with legislature. পার্ট বির মধ্যে 9টা এরকম রাজ্য অন্তর্ভুক্ত ছিল যাদের আইনসভা ছিল। গভর্নর শাসিত ছিল পার্ট এ, আইনসভা ছিল পার্ট বি। পার্ট সি স্টেট কনসিস্টেড অফ erstwhile চিফ কমিশনার প্রভিন্সেস, চিফ কমিশনার শাসিত ছিল পার্ট সি, and some of erstwhile princely state. This part C state in all 10 in number, 10টা ছিল পার্ট সিতে রাজ্য ছিল 10টা, ওর সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রেড, যেগুলি ছিল কেন্দ্রশাসিত। দ্য আন্দামান নিকোবর আইল্যান্ড ওয়ার কেপ্ট অ্যাজ দ্য সলিটারি পার্ট ডি স্টেট। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদাভাবে পার্ট ডি স্টেটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এখানে একটা চার্ট দেওয়া আছে যেখানে পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং ডিতে কোন কোন রাজ্য ছিল 1950 সালে, সেই অংশগুলো কিন্তু দেয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছি আমরা পার্ট এতে ছিল। যাই হোক, এই ছিল রাজ্যগুলির অবস্থান সেই সময়। এরপর আমরা দেখব খুব গুরুত্বপূর্ণ ধর কমিশন অ্যান্ড
JVP কমিটি। ধর কমিশন অ্যান্ড JVP কমিটি খুব গুরুত্বপূর্ণ অংশ। The integration of princely state with the rest of India was purely an ad hoc arrangement. প্রিন্সেলি স্টেটগুলো ভারতে অন্তর্ভুক্ত করা ছিল একটা সাময়িক ব্যাপার। There has been a demand from different region, particularly South India, for reorganization of state on linguistic basis. মূলত দক্ষিণ ভারতের রাজ্যগুলি থেকে নতুনভাবে রাজ্য তৈরি করার জন্য, এবং সেটা হবে ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করার জন্য বিভিন্ন দাবি উঠতে থাকে দক্ষিণ ভারতের রাজ্যগুলি থেকে। Accordingly, in June 1948, the Government of India appointed the Linguistic Provinces Commission under the chairmanship of H.K. Dhar. লিঙ্গুইস্টিক প্রভিন্স কমিশন তৈরি করা হয়েছিল জুন 1948 তৈরি করা হয় এস.কে. ধরের নেতৃত্বে ধর কমিশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু এক্সামাইন দ্য feasibility of this. The commission submitted a report on December 1948 and recommended the reorganization of state on the basis of administrative convenience rather than linguistic factor. অর্থাৎ এস.কে. ধর কমিশন শাসনতান্ত্রিক সুবিধা অনুসারে রাজ্য ভাগ করার কথা বলে, লিঙ্গুইস্টিক ফ্যাক্টর অর্থাৎ ভাষার ভিত্তিতে রাজ্যকে রিজেক্ট করেছিল ধর কমিশন। 1948 তৈরি ধর কমিশন ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করার বিপক্ষে মত দেয়। This created much resentment and led to appointment of another linguistic provinces committee by the Congress in December 1948. এটার ক্ষেত্রে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল এবং তার জন্য ডিসেম্বর 1948 আবার একটি কমিটি তৈরি হয়, যেখানে ছিল জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টবী সীতারামাইয়া। এদের নামের প্রথম অক্ষর JV এবং P নিয়ে তৈরি হয় JVP কমিটি, নোন অ্যাজ JVP কমিটি। 1948 সালে তৈরি হয়েছিল এটা, এবং এরা রিপোর্ট দিচ্ছে 1949 সালে। ফর্মালি রিজেক্টেড ল্যাঙ্গুয়েজ এজ দ্য বেসিস অফ রিঅর্গানাইজেশন অফ দ্য স্টেট। এরাও কিন্তু ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে নতুন রাজ্য তৈরি, এইটা রিজেক্ট করেছিল। পরবর্তীকালে কি দেখা যাচ্ছে, হাউএভার ইন অক্টোবর 1953 সালের অক্টোবরে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ ফোর্সড টু ক্রিয়েট দ্য ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট নোন অ্যাজ আন্ধ্র স্টেট। 1953 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন্ধ্রপ্রদেশ রাজ্য তৈরি করতে বাধ্য হয় বাই সেপারেটিং দ্য তেলেগু স্পিকিং এরিয়াস ফ্রম দ্য মাদ্রাস স্টেট। তেলেগু স্পিকিং এরিয়া, তেলেগু যারা বলতো তাদের নিয়ে রাজ্য অন্ধ্রপ্রদেশ তৈরি করা হয় মাদ্রাস স্টেট, অর্থাৎ বর্তমানে যেটা তামিলনাড়ু, সেই অংশ থেকে আলাদা করা হয়। দিস ফলোড আ প্রলংড পপুলার অ্যাজিটেশন অ্যান্ড দ্য ডেথ অফ Potti Sriramalu, a congressperson of standing after a 56-day hunger strike for the cause. এটা করা বাধ্য হয়েছিল এই পট্টি শ্রীরামালু। ইনি 56 দিন অনশনের পর মারা যান। তারপরে কিন্তু এই স্টেটটা তৈরি করা হয়, অন্ধ্রপ্রদেশ তৈরি করতে বাধ্য হয়। এরপর আসছে ফজল আলী কমিশন। দ্য ক্রিয়েশন অফ আন্ধ্র স্টেট intensified the demand from other region for creation of state on linguistic basis. ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করার বিভিন্ন দাবি দেওয়া আসা শুরু হয় 1953 পর থেকে বিভিন্নভাবে দাবি দেওয়া আসতে থাকে। সেজন্য ফজল আলী কমিশন গঠন করা হয় ডিসেম্বর মাসে 1953 সালে। Re-examine the whole question. In other two members were K.M. Panikkar এবং H.N. Kanru. এরা দুজন ছিলেন অন্য দুজন মেম্বার এই কমিটির। It submitted its report in September 1985 and broadly accepted language as the basis of reorganization of state, but reject the theory of one language, one state. এই কমিটি কিন্তু ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে রাজ্য তৈরিতে সায় দেয় প্রথমবার, কিন্তু এইটা তারা বলে দেয়, স্পষ্ট করে দেয় যে
একটি ল্যাঙ্গুয়েজ, একটি ভাষা, একটি রাজ্য, এই থিওরি কিন্তু চলবে না। ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি হবে, কিন্তু একটি ভাষা, একটি ভাষাগোষ্ঠীর জন্য একটি রাজ্য, এই ধারণা কিন্তু ঠিক নয়, এই ধারণা কিন্তু চলবে না। It views was the unity of India should be regarded as the primary consideration in redrawing of country's political unit. It identified four major factors that can be taken into account in any scheme of reorganization of state. ভারতের অখণ্ডতার জন্য এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। ভাষার ভিত্তিতে যদি সবাই প্রত্যেকে আলাদা হয়ে যেতে থাকে, তাহলে ভারতবর্ষের অখণ্ডতা কিন্তু বজায় নাও থাকতে পারে, এটা এই কমিশন বলেছিল। এবং তারা চারটি পদ্ধতি বলেছিল, চারটি ফ্যাক্টর বলেছিল, এবং এই চারটি ফ্যাক্টর হলো প্রিজার্ভেশন অ্যান্ড স্ট্রেংথেনিং অফ দ্য ইউনিটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য কান্ট্রি, ভারতের অখণ্ডতা এবং একতা বজায় রাখা, লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল হোমোজেনিটি, সাংস্কৃতিক এবং ভাষাগত একতা বজায় রাখা, ফিনান্সিয়াল, ইকোনমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিডারেশন, অর্থনৈতিক এবং প্রশাসনিক দৃষ্টিভঙ্গিকে ঠিক রাখা, প্ল্যানিং অ্যান্ড প্রমোশন অফ দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল ইন ইচ স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ অফ দ্য নেশন অ্যাজ এ হোল। প্ল্যানিং এবং তার প্রমোশন এবং বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম, এগুলিকে মাথায় রেখে, এই চারটি বিষয় মাথায় রেখে স্টেট রিঅর্গানাইজেশন করা। This commission suggested the abolition of the fourfold classification. এই কমিশন কিন্তু যে চারটি ধরনের রাজ্য আগে করা হয়েছিল, ABCD, এটার অ্যাবলিশন রিকমেন্ড করে, এবং দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাকসেপ্টেড দিস রেকমেন্ডেশন উইথ সার্টেন মাইনর মডিফিকেশন। কিছুটা মডিফাইড করে ভারত সরকার কিন্তু এই রেকমেন্ডেশনটা অ্যাকসেপ্ট করেছিল, এবং তার ভিত্তিতে তৈরি হয় ভেরি 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 ইম্পর্ট্যান্ট 1956 স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট। স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, রাজ্য পুনর্গঠন আইন 1956 তৈরি হয় এই কমিশনের রিকমেন্ডেশনের পর। 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 অনুসারে। As a result, 4 state, 6 union territories were created on November 1, 1956. এর রেজাল্ট অনুযায়ী 14টি রাজ্য এবং 6টি ইউনিয়ন টেরিটরি তৈরি করা হয় 1956 সালের পয়লা নভেম্বর। এই রাজ্যগুলি ছিল এরকম, 1956 সালের ওই আইন অনুসারে যে রাজ্যগুলি ভাগ করা হয়েছিল সেগুলি ছিল এরকম: 14টি রাজ্য এবং 6টি ইউনিয়ন টেরিটরি। এখানে বিভিন্ন রাজ্যগুলি কিভাবে তৈরি হয়েছিল সেগুলি কিন্তু বলা আছে, কোন সালে তৈরি হয়েছিল এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন এমসিকিউতে জিজ্ঞাসা করা হয়। মহারাষ্ট্র এবং গুজরাট 1960 সালে কিন্তু মহারাষ্ট্র এবং গুজরাট তৈরি হয়েছিল বম্বে ভেঙে, বম্বে রাজ্যটা ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট এই দুটি তৈরি করা হয় 1960 সালে। গুজরাটি স্পিকিং যারা, তারা গুজরাট, এবং মহারাষ্ট্র যারা মারাঠি ভাষায় কথা বলে তাদের জন্য মহারাষ্ট্র। দাদরা নগর হাভেলি, দাদরা নগর হাভেলি কিন্তু পর্তুগিজদের হাতে ছিল, এটা ভারতের হাতে আসে 1954 সালে, এবং 1961 সালে কিন্তু এটা 10ম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হয় ভারতীয় যুক্তরাষ্ট্রে। গোয়া দমন দিউ, এটাও কিন্তু পর্তুগিজদের হাতে ছিল, 1961 সালে পুলিশ অ্যাকশনের মাধ্যমে গোয়া দমন দিউ এটা কিন্তু ভারতে অন্তর্ভুক্ত হয়, এবং 12তম সংবিধান সংশোধনী 1962-তে এটা সংবিধানে মানে সংশোধনের মাধ্যমে এটা ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। লেটার ইন 1987 গোয়া ওয়াজ কনফার্ড স্টেটহুড, গোয়াকে পরবর্তীকালে কিন্তু রাজ্যের মর্যাদা দেওয়া হয়। গোয়া প্রথমে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গৃহীত হয়েছিল। পুডুচেরি, পুডুচেরি যেটা ফ্রেঞ্চদের হাতে ছিল, পুডুচেরি 1954 সালে আসে ভারতের হাতে, এবং 1962 সালে 14তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়। নাগাল্যান্ড 1963 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়। হরিয়ানা, চণ্ডীগড় এবং হিমাচল প্রদেশ 1966 সালে আসে, কারণ পাঞ্জাব প্রদেশটাকে ভাঙা হয় হরিয়ানা, পাঞ্জাবি স্পিকিং যারা
তাদের জন্য পাঞ্জাব এবং হিন্দি স্পিকিং যারা তাদের জন্য হরিয়ানা করা হয়, এবং আকালি দলের মুভমেন্টের জন্য এটা করা হয়েছিল। মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয় এটা 1972 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়। সিকিম 1947 পর্যন্ত কিন্তু ছগিয়াল রাজত্বের হাতে ছিল, এবং ভারতের হাতে আসে 1974 সালের 35তম সংবিধান সংশোধিতে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয়। মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং গোয়া 1987 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়। ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড 2000 সালে কিন্তু এরা ভারতে অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ এগুলি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড এবং বিহার ভেঙে ঝাড়খণ্ড, এই 3টি ভাগে ভাগ হয়েছিল। তেলেঙ্গানা 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তেলেঙ্গানা ভারতের অন্তর্ভুক্ত হয়। তো স্টেট রিঅর্গানাইজেশনের হিস্ট্রিটা ছিল এরকম। এরপর আমরা জানব চেঞ্জেস অফ নেম, নাম কীভাবে পরিবর্তন হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যগুলির পূর্ববর্তী নাম কী ছিল? যেমন উত্তরপ্রদেশের পূর্ববর্তী নাম ছিল ইউনাইটেড প্রভিন্স। 1950 সালে এর নাম পরিবর্তন করা হয় উত্তরপ্রদেশ। তামিলনাড়ুর পূর্ববর্তী নাম ছিল ম্যাড্রাস। 1969 সালে নামটা চেঞ্জ করা হয়। কর্ণাটক ছিল আগে মহীশূর, 1973 সালে পরিবর্তন হয়। লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং আমিনদিঘি এটা পরিবর্তিত হয়েছিল লাক্ষাদ্বীপ নামে 1992 সালে। ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লিতে পরিণত হয় 69তম সংবিধান সংশোধনী 1991 সালে। 2006 সালে উত্তরাঞ্চল ওয়াজ রিনেমড উত্তরাখণ্ড। উত্তরাঞ্চলের নাম হয় উত্তরাখণ্ড 2006 সালে। পন্ডিচেরি ছিল, পুডুচেরির পূর্ববর্তী নাম ছিল পন্ডিচেরি। এই 2006 সালেই কিন্তু উত্তরাখণ্ড এবং পুডুচেরি এই দুটির নাম পরিবর্তন করা হয়। ইন 2011 উড়িষ্যা ওয়াজ রিনেমড অ্যাজ ওড়িশা। ওড়িশার নাম পরিবর্তন করে ওড়িশা রাখা হয় 2011 সালে। এবং 2016 পর্যন্ত ভারতের যে রাজ্যগুলি ছিল সেখানে চার্টগুলি দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি 2019 পর্যন্ত এটা ছিল 29টি রাজ্য এবং 7টি ইউনিয়ন টেরিটরি, কিন্তু বর্তমানে 2019-এর আগস্টে কিন্তু জম্মু কাশ্মীরকে ইউনিয়ন টেরিটরি দুটো ভাগে ভাগ করে ইউনিয়ন টেরিটরি অন্তর্ভুক্ত করা হয়। তার জন্য বর্তমানে রাজ্য হচ্ছে 28টি এবং ইউনিয়ন টেরিটরি 9টি। আর্টিকেল যেগুলো গুরুত্বপূর্ণ: আর্টিকেল 1 ইউনিয়ন টেরিটরি নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইউনিয়ন, আর্টিকেল 1, আর্টিকেল 2 অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট, 2 এর বর্তমানে নেই। আর্টিকেল 3 ফরমেশন অফ নিউ স্টেট অ্যান্ড অল্টারেশন অফ areas boundaries or name of existing state, 4 laws made under article 2 and 3 to provide for the amendment of the first and fourth schedule and supplemental incidental and consequential matters। এই আর্টিকেলগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ইউনিয়ন এবং টেরিটরি, আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত রয়েছে। তো অধ্যায়টা এখানে শেষ। অধ্যায় 5 কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের রিকোয়ারমেন্টগুলো অবশ্যই কমেন্টে জানিও। নমস্কার, ধন্যবাদ।